জমিদার ছিল যশোরের চাষরায়, নীলকণ্ঠ রায় জমিদার ছিল, তার একমাত্র মেয়ে ছিল। সে মেয়ের বিয়ে দিয়েছিল নড়াইলে জমিদার বাড়ি। বিয়ে দিলেই তার স্বামী কিছুদিন পরে মারা যায়। মারা গেলে তখন উনি ওনার বাপের বাড়ি চলে যায়। যাই ওনার বাপের কাছে আবদার করে, বাবা আমার জীবনটা কি করে কাটাবো? তখন তো মেয়েকে বিয়ে হতো না ফিরিয়ার। তা হচ্ছে, বাবা আমি একটা আবদার, আমি একটু শিব সাধনা করবো। হ্যাঁ করো। বাড়ি মন্দির করে দিছে, এরকম একটা মন্দির করে দিছে। তাই হবে না তার, না আমি এখানে থাকবো না, আমার এমন জায়গায় মন্দির করে দিতে হবে, পাশেই নদী আছে, আমি নদীতে স্নান করবো। আমার 11টা মন্দির করে দিতে হবে, 11টা মন্দির করে দিতে হবে, আমি ওই নিয়ে সারা দিন থাকবো। মানে আমার জীবনটা কিভাবে কাটবে? ওই সারা দিন ওই মন্দির করে দিল, পুকুর কেটে দিল, টুকুর টুকুর করে বাড়িও করে দিছিল এখানে ওই পাশে। এখন তো সব দখল সব চলে গেছে। তাই দিয়ে আর কি এনে সেই এই সারাদিন ওই পুজো করতে সারাদিন ধরে। তারপরে ওনার যখন বয়স হয়ে গেল তখন তার চলার কোনো ক্ষমতা ছিল না, তখন উনি চলে যায় এই সমস্ত থুয়ে। চলে গেলে তারপরে উন পড়েছিল, মন্দিরে এরকম পড়েছিল, এখানে বাগানে গেছিল একদম। তারপরে আমার শ্বশুর একদিন কেরা ওই বাবাই আদেশ করতেছে, বাবা আমার শ্বশুরই মেলাগুলো ছেলে মেয়ে, মানে 12টা ছেলে মেয়ে, একমাত্র প্রাণী খাইতে কাঁচামালের ব্যবসা করতো আমার শ্বশুর। তা ওই কাছে আমার শ্বশুর অসুখ হয়েছিল, তখন বলে তুই তো ডাক্তার, তখন তো হাসপাতাল মাতাল ছিল না এত। তার কাছে জেনে আমি, হ্যাঁ আমার একটু সেবা দিস, আমি পড়ে রয়েছি, আমার তোর কিছু লাগবে না, তুই আমার একখান বাতাস আর একটা বেলপাতা দিয়ে যাস, আমার একটু স্নান করাই আমি খাই, তুই সন্তুষ্ট। আমার শ্বশুর এসে আমার শ্বশুর সেই অসুখ সারে গেল। আমার শ্বশুরে কোনদিন ডাক্তার দেখানো, আমার শ্বশুরে ওই সে দিয়ে আমার বিয়ে হওয়ার পর দিয়ে দেখি ওই এখন গামছা পরে ওই নদীতে যাচ্ছে, এটা গটিয়াতে নিয়ে যায় বাবারে স্নান করাই, ওই একখান বাতাসা দিয়ে স্নান করাইতে। আমার শ্বশুর সে ওদিক দিয়ে আমি পুজো করতাম। তারপরে আমার শ্বশুর 90 বছরে মারা গেল। আমার শাশুড়ি মারা গেলো আছে 80 বছর। আমার শাশুড়ি করতো জানো, ওই আমার শাশুড়ির সাথে হচ্ছে আসতাম আমি, এসে ওদিক দিয়ে আমি 40 বছর ধরে আমার শাশুড়ি থাকাকালীন থেকে আমি আসি। কান্নারা সবাই বলে, বাবা আমি কোনোদিন শুনিনি, যেটা না শুনেছি তবে আমি তার ছায়া দেখেছি। এই যে আমি পুজো করতে বসলে মনে হয় যেন আমার পিছন পিছন এসে ঢুকেছি বাবা। হ্যাঁ এরকম আমার মনে হয় শব্দ শুনি আর কি, এইটাই। আর একদিন কেন সন্ধ্যা লাগাতে এসে দেখি ঘরে লাইট জ্বলতেছে, কি ব্যাপার মন্দিরে লাইট জ্বলছে, একটু দেরি হয়ে গেল, দেখতেছি সাদা লাইট জ্বলতেছে, সাদা কাপড় পরা কি ডাক ঘুরতেছে, আমি ওই ছায়াই দেখতে পাইছি। কিন্তু আমি যখন এসে লাইট জ্বালাইছি দুয়ারে এসে দরজা খুলে, তখন আর লাইটও আর নেই। তারপরে আমি লাইট, ওই তো রাজার মেয়ে ঘুরতে আসে, রাজার মেয়ে আসে ওই সাদা শাড়ি পরে, যে সন্ধ্যা লাগাতে আসে। আবার এখানে ওই তার আত্মা ঘুরে লোকে বলে যে কানে যদি একজন দেখেছি, শুনলাম তো একজন দেখেছে যে আমি যাচ্ছে দেখতেছি, দেখে সবাই তার দেখা দেয়নি। তবে আমি ওই সন্ধ্যা লাগাতাম না, ওই একবারই আমার শ্বশুর পুজো দিয়ে তো আমরাও একবার দিতাম। এখন একদিন করে আমার বলতেছে যে তুই তো এত বছর ধরে পুজো দিচ্ছিস, আমার তো সন্ধ্যাবাতি দেখাতে পারিস না। মানে বাগানের ভিতর আসতে, তখন তো বাগান তো তত্ত্বাবধানে রাতে দিয়ে পরিষ্কার করে ফেলাইছে না, মানে ওই আমরা একমাত্র গ্রামের ভিতরে আমরা একমাত্র পুজো দিয়ে যেতাম। আর এমনি গ্রামের ধরে পুজো হয় চৈত্র মাসে, যে দেল পুজোটা হয় না, পাট পুজো করে, ওইটাই করে সবাই গ্রামের চান্দা তুলে। শুনতে পাইনি আমি, আমি তার ছায়া ভায়া দেখেছি, আমি এমনি বুঝি যে আমার পিছন পিছন এসে সে ঢুকতেছে। ওই কান্নাকাটি মানে অর্ধেক রাত্রির পরে যাই, তখন তো মানুষজন লোকজন ইয়ে করে না, সে হয়তো এসে মন্দিরে এসে কান্নাকাটি করে, অনেক হয়তো কোনো দরকারে আছে যাচ্ছে কান্না সাইছে। অভয়নগর, অভয়নগর এই গ্রামের নামেই তো অভয়নগর, অভয়ার নামে অভয়নগর, অভয়া নাম ছিল জমিদারের মেয়ে, অভয়ার নামে অভয়নগর, সেই অভয়নগর থানা। তো আমাদের চেয়েও অনেক পুরনো একটা মন্দির, প্রায় 550 বছরের পুরনো। এটা মনে করেন আমাদের অনেক আগে পূর্বপুরুষেরা যা বলে, এটা এটা মনে করেন আগে হচ্ছে রাজা নীলকণ্ঠ রায়ের হচ্ছে সময়কালের মন্দির।
তার হচ্ছে কন্যা হচ্ছে অভয়া। সে মানে সে যখন হচ্ছে এইখানে থাকতো সেই সময় মনে করেন এই মন্দিরটা স্থাপন করা। সেইখানে মনে করেন আহ, যখন হচ্ছে তারা থাকতো এই অভয়ার নাম অনুসারে এই অভয়নগরের নামকরণ করা হয় অভয়। এখন সেইখান থেকেই এই মন্দিরটা চলে আসছে। তারপরে কিছুদিন আগে এই মন্দিরের সংস্কার করা হয়েছে। আর সংস্কার করার পর মন্দিরের অবস্থা এই। তারপর হচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক টুরিস্ট প্রতিদিনই কম বেশি অনেকেই আসে। এখন এইখানে সমস্যা হচ্ছে এইখানে কোনো একটা বাথরুম নাই, ভালো একটা টিউবওয়েল নাই। তারপর হচ্ছে আহ তত্ত্বাবধান করার কোনো লোক নাই। এই যে লোকমুখে শোনা যে কান্নার আওয়াজ আসে, এইখানে অনেক আধ্যাত্মিক জিনিস ছিল, এটা এখন নাই, দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে আগে অনেক আছে অনুষ্ঠান হতো, অনেক জাঁকজমক হতো, এখনো হয় কিন্তু পরিসরে কমে যাচ্ছে। মনে করেন লোকজনও কমে যাচ্ছে। তারপর হচ্ছে আগে যেরকম হচ্ছে লোকজন আসতো, এখন লোকজন আসে কিন্তু পরিবেশ তো আগের মতো ওরকম নাই। কান্নার আওয়াজ শোনা যায়, এটা আমরাও শুনেছি, আসলে লোকমুখে সবই, আমরা বাস্তবে কখনো পাইনি, কিন্তু এমনটা আর কি আমরা লোকমুখে সবাই শুনে থাকি, বা আমাদের বাপ কাকা যারা আছে, আমাদের পূর্বপুরুষ, এরা আর কি এগুলো বলে। যেরকম আপনার এটা বেশি দিন আগের না, আপনার 10 বছর আগের ঘটনা। তো আমাদের মন্দিরে শিব পূজা হয়, তো কোনো কারণে আর কি ওটা বন্ধ হয়ে গেছিল। মানে যারা বন্ধ করছিল যে না করব না, এখন ওই ওই টাইমটাতে আর কি মন্দির প্রাঙ্গণে সাপের উপদ্রব খুবই বেড়ে গেছিল, যেটা আর কি মানে, অলৌকিক ঘটনায় একটা, যেটা সবসময় দেখা যায় না। পরে আর কি তারা ক্ষমা টমা চেয়ে পরে পূজা করলে সাপগুলো আবার ফেরত চলে যায়, বা আর দেখা যায়নি তাদেরকে। এরকমই এখন মন্দিরটা আসলে আমাদের অভয়নগর গ্রামের গর্ব। তো এটা আসলে রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা ধিমি হয়ে যাচ্ছে। এটা যদি রক্ষণাবেক্ষণ ভালোভাবে করা হয়, তাহলে আমাদের গ্রামের নাম বাড়বে, কর্মসংস্থান বাড়বে, তাই এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে আপনার আর কি উপস্থাপন করতে পারবো। বয়স 400 বছর হবে। তা এই মন্দির সম্পর্কে আমরা যা দেখে আসতেছি আজ থেকে প্রায় 18 বছর আগে, এখানে 11টা কুষ্টি পাথরের মূর্তি ছিল। তাই একে একে ওই মূর্তিগুলা ওই সময় চুরি হয়ে গেছে। তারপরে প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে আসছে। বিগত আমলীগের আমলে এই মন্দিরের প্রায় 3 কোটি টাকার কাজ হয়েছে। পরে এইভাবেই করোনা ভাইরাসের জন্য আর কোনো কাজ বাজ হয়নি, এখানে এইভাবে সমাপ্ত হয়ে রয়েছে। মানে ভয়ের কোনো নেই এখানে। আগেও খুব জঙ্গল ছিল, তো কিছু সাপকোপ ছিল, সে জঙ্গল পরিষ্কার করার পরে ওগুলা চলে গেছে। গুণ আছে, কারণ কি বাবার আমরা এখানে আসি, আমি তো মৃত্যু সজ্জায় ফিরাই। তা এখন আমি বাবারে নদীতে স্নান করাইছি। তারপর এখন এখন ভারী ছিল, সে বলেছিল ওই পুকুরে স্নান করে বাবার জল ঢালতে, তা আমিও সেই করেছি। একটা ওই যে সখী নামে, সে আর কি বলছে সখী তুই পারবি স্নান করাতে, ওই পুকুরে জল ঢালতে? হ্যাঁ পারবো। তাহলে ও যদি পারে তা আমি কেন পারবো না? আমি অসুস্থ, যাক আমার মৃত্যু হলেও ভালো, কারণ সে বাবা যদি আদেশ করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমার মৃত্যু হয় হবে, ভালো হয় হবো। তা আমি সেইভাবে আমি প্রতি সপ্তাহে সোমবারে সোমবারে আমি ওই স্নান টান করে স্নান করাতাম পুকুরে জল নিয়ে। তারপর একদিন দেখি এই অভয়নগর 11 শিব মন্দিরের কথা দেশব্যাপী ছড়ানো, এটা জানে না এমন কেউ নেই। তো সেই জায়গা থেকেই আমার এখানে এটা দেখতে আসা। তো এখানে এসে আমি মানে বিমোহিত হলাম যে এখানে যে মন্দিরগুলো 11টা মন্দির রয়েছে খুব নান্দনিক, এবং তৎকালীন সময় যখন তৈরি হয়েছে সেই সময়টাও যে আধুনিকতা কতটা সেটাও এগুলো দেখলে বোঝা যায়। তো এই মন্দিরের বিশেষত্ব সম্পর্কে অনেক কিছুই আমি শুনেছি, বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা, বা এখানে এসেও বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি জানতে পারলাম। অনেকেই বলে থাকেন যে এই মন্দির যার আবদারে তার পিতা রাজা নীলকণ্ঠ তৈরি করেছিলেন, সেই অভয়া যার নামে আর কি অভয়নগর, সেই অভয়ার উপস্থিতি এখানে যারা পূজা দিতে আসেন তারা মাঝে মাঝে তার উপস্থিতি রাতে তারা বুঝতে পারেন যে তিনি এখানে এসছেন বা এসে থাকেন।
এবং গভীর রাতে এখানে কান্নার শব্দ শোনা যায়, এটাও স্থানীয় মানুষের মুখ থেকেই জানা। তো এরকম অনেক কিছু বিশেষত্ব এখানে আছে। কেউ কেউ বললেন এখানে অত্যধিক সাপের ছড়াছড়ি, পূজা দেওয়ার পরে সেই সাপের উপদ্রবটা এখানে কমে যায়, এমন অনেক কথাই বিশেষত্ব শোনা যায় মানুষের মুখে। তো সেই সব জায়গা থেকেই আমার আগ্রহ, কিউরিওসিটি থেকে আমার এখানে আসার। এতক্ষণ আমরা শুনছিলাম এক দুঃখী রাজকন্যার নীরব উপাসনার গল্প। যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী এক বিস্ময়কর স্থাপনা, যা 11 শিব মন্দির নামে পরিচিত। এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা কেবল ধর্মীয় ঐতিহ্যের ধারক নয়, এর পরতে পরতে জড়িয়ে আছে এক দুঃখী রাজকন্যার বিরহগাথা, যার অশ্রু আজও যেন সেখানকার সবুজ ঘাসকে সিক্ত করে। এই মন্দিরের ইতিহাস শুরু 17 দশকের মাঝামাঝি সময়ে। তখন যশোরের তৎকালীন রাজা ছিলেন নীলকণ্ঠ রায়। তার হৃদয়ের মণি ছিলেন একমাত্র কন্যা অভয়া। রাজকন্যার বিয়ে হয়েছিল নড়াইলের এক প্রভাবশালী জমিদার বংশের ছেলে নীলম্বর রায়ের সঙ্গে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের কিছুদিন পরই নীলম্বর রায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। অল্প বয়সেই বিধবা হয়ে অভয়া ফিরে আসেন তার বাবার বাড়িতে। সেই সময়ে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলিত ছিল না। শিবের পরম ভক্ত অভয়া দেবী তখন বাকি জীবন দেবদেবীদের আরাধনা করে কাটিয়ে দেবার সংকল্প নেন। কন্যাকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দিতে এবং তার মনোবাসনা পূর্ণ করতে রাজা নীলকণ্ঠ রায় ভৈরব নদের তীরে 60 একর জমিতে এক অভূতপূর্ব স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। 1945 সাল থেকে 1964 সালের মধ্যে তিনি নির্মাণ করেন 11টি পৃথক শিব মন্দির। আর এই রাজকন্যার নাম অনুসারেই জায়গাটির নামকরণ করা হয় অভয়ানগর, যা পরবর্তীতে লোকমুখে পরিচিতি লাভ করে আজকের অভয়নগর হিসেবে। একই স্থানে এতগুলো শিব মন্দির, এই দৃশ্য বাংলাদেশে বিরল। মন্দিরগুলো ব্রিটিশ আমলের স্থাপত্য রীতিতে চুন সুরকি এবং পোড়ামাটির ইট ব্যবহার করে নির্মিত। স্থাপত্য শৈলীর দিক থেকে এর বিশেষত্ব রয়েছে। 11টি মন্দিরের মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি হলো মূল বা প্রধান মন্দির। এর পূর্ব ও পশ্চিমের সারিতে 4টি করে মোট 8টি অপ্রধান মন্দির এবং প্রবেশ পথের দুপাশে আরও 2টি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরের দেওয়ালে পোড়ামাটির ফলক সহ পদ্ম ও বিভিন্ন চিত্রের সুনিপুণ কারুকার্য বিদ্যমান, যা সে সময়ের নির্মাণ শৈলী ও রুচিশিল্পীর পরিচয় বহন করে। এক সময় প্রতিটি মন্দিরে একটি করে মহামূল্যবান কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল, যা পরবর্তীতে চুরি হয়ে যায়। বর্তমানে শুধু মূল মন্দিরেই একটি শিবলিঙ্গ অবশিষ্ট আছে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী আজও গভীর রাতে এই মন্দিরের চত্বর থেকে কেউ কেউ বিধবা রাজকুমারী অভয়ার চাপা কান্নার শব্দ শুনতে পান। তিনি আজও শিবের আরাধনা করে বেড়ান। আজও এই ঐতিহাসিক স্থাপনাটি অতীতের এক করুণ প্রেম এবং পিতার স্নেহের এক নিদারুণ সাক্ষ্য বহন করে ভৈরব নদের পাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ধর্মপ্রাণ মানুষ এবং ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে অভয়নগরের 11 শিব মন্দির এক অসাধারণ আকর্ষণ। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ও আবেগিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় দর্শক, আবার আপনাদের মাঝে নতুন কোনো তথ্য নিয়ে, গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।